তীর্থ তোমার দেখা যায় যে সেক্ষেত্রে জিওগ্রাফির নলেজ থাকতে হবে, আমাদের ভূগোলের জ্ঞানটা অনেক থাকতে হবে, ভূগোলের জ্ঞানটা খুব হেল্পফুল হয়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার যেটা দেখছি আমরা তোমার এই কাহিনীটা, যে কাহিনীটা আমরা দেখবো, এই কাহিনীটায় কি বলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কাহিনী। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশটা তোমাদের লোকেট করতে হবে। আফ্রিকা মহাদেশ তোমাদের সিটটা নিয়ে নাও, আর বাকি ঘোরাও। পুরোটা সময় আমার সঙ্গে থাকবা আর প্রশ্ন করবা। আর ক্লাসটা যেহেতু হচ্ছে লাইভ, লাইভ ক্লাস হচ্ছে, যারা লাইভে আছে তোমরা যেন হোয়াইট বোর্ডে লাইভে থাকা মানে সবাই কিন্তু শেয়ার করতে পারবে না, মানে কথা শেয়ার করতে পারবে না, কমেন্ট করতে পারবে কিন্তু তোমার এই মৌখিকভাবে কথা বলতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা যদি প্রশ্ন করো, এই প্রশ্নগুলোই ওদের প্রশ্ন হবে, ঠিক আছে? তো তোমাদের কাজ হবে প্রশ্নটা পড়া, আর যে প্রশ্নগুলো পড়া রিলেটেড না সেগুলো পরে করবে, সেগুলো ক্লাস শেষে করবা, আর ক্লাসের ভিতরে ক্লাস রিলেটেড প্রশ্নগুলোই করবা। তো উড়নক, আমরা উড়নক নিয়ে আলোচনা করছি, যে উড়নকর একটি গল্প, সেই গল্পের সামারি আমরা দেখবো। আগে কি হয়েছিল, অপরা বেনের লেখা, এটা কার লেখা? অপরা বেনের লেখা। তো এই খুব বিখ্যাত একটি উপন্যাস এটি। আর কেন বিখ্যাত আমরা সেটা দেখবো, আর এবারে এত বিখ্যাত হওয়ার কারণ। তো আমরা যদি প্রথমে দেখে নেই, ওরনকো হচ্ছে একজন আফ্রিকান রাজপুত্র। পাইছি কি আপনার লেখাটা? তার স্ত্রীর নাম হচ্ছে ইমোয়েডা। তার স্ত্রীর নাম কি? ইমোয়েডা। এই দুজনকে নিয়ে আমাদের গল্প। হ্যাঁ, ওরনকো এবং তার ওয়াইফ ইমোয়েডা। ব্রিটিশরা তাদেরকে ধরে নিয়ে সুরিনামে নিয়ে আসে। সুরিনাম দেশের নাম। ব্রিটিশরা তাকে ধরে নিয়ে ব্রিটিশরা তাদেরকে ধরে নিয়ে আসে সুরিনামে। সুরিনাম দেশটা আমি দেখাবো একটু পরে, তোমাদের আমার দিকে তাকাইছো, সুরিনামটা কোন জায়গায় আমি দেখাচ্ছি একটু পরে। সুরিনামে নিয়ে আসে। নেদারল্যান্ডসের কাছে ব্রিটেন তাদের উপনিবেশ হস্তান্তর করার ঠিক আগের দিকের ঘটনা এটি। তার মানে আমরা যেমন জমি কিনি, জমি বিক্রি করি, একইভাবে ওই সময় তারা দেশ দখল করতো, আবার দেশ ওর কাছে ছেড়ে দিত। ইংল্যান্ড নেদারল্যান্ডকে ছেড়ে দিল, নেদারল্যান্ড পর্তুগালকে ছেড়ে দিল, পর্তুগাল স্পেনকে ছাড়লো, বুঝলে? মানে ব্যবসা, তুমি এখানে করো আমি ওখানে যাই, এই যে এইরকম কিছু কিছু বিষয়। 1640-এর দশকে, কোন দশকে? 1640-এর দশকে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের সুরিনামের ঘটনা এইটি। দক্ষিণ আমেরিকার উত্তরের উপকূলের সুরিনামের ঘটনা এটি। তোমরা যে ম্যাপটি টাঙানো আছে দেয়ালের দিকে, সেদিকে তাকাতে পারো, আবার আমার সঙ্গে এই ম্যাপটি দেখতেও পারো, যেটা শীটে আছে। তোমরা যদি দেখো ম্যাপের দিকে তাকালে দেখবা যে এই পৃথিবী দুটো ভাগে ভাগ করা। দুটো ভাগে ভাগ করা না? একটা ভাগ পূর্ব অংশ, আর একটা ভাগ পশ্চিম অংশ। তো পশ্চিম অংশে আছে আমেরিকা, পুরোটাই কিন্তু আমেরিকা। এ তোমরা দেখছো না যেটুকু, এই পুরোটাই আমেরিকা, ঠিক আছে? আর ডান পাশে যেটুকু দেখছো, ডান পাশে তোমার 3-4টা মহাদেশ আছে। আমি মহাদেশগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে। নিচে দেখো, নিচে কিন্তু দক্ষিণ মনে রাখবা, নিচে সবসময় দক্ষিণ হয়, আর উপরে হয় উত্তর। নিচে দক্ষিণ, উপরে উত্তর। ডানে পূর্ব, বামে পশ্চিম। ডানে পূর্ব,
বামে পশ্চিম। তো ম্যাপ দেখার এই নিয়মটা মনে রাখবে। তো আমরা এখন যেটা দেখছি, অস্ট্রেলিয়া দেখো একটি মহাদেশ, এই মহাদেশটি আছে দক্ষিণে। আমি কি ঠিক বলেছি? কি শিখেছিলাম? নিচে দক্ষিণ। এবং এটি দেখো তার উপরে যে মহাদেশটি আছে এর নাম এশিয়া, বিশাল মহাদেশ এশিয়া। এই পুরোটাই হচ্ছে এশিয়া। এই এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত অস্ট্রেলিয়া। এবং তোমরা জানবা যে অস্ট্রেলিয়া শব্দের অর্থই হচ্ছে এশিয়ার দক্ষিণ। জানতা? আগে জানতা? জানতা না। আমাকে বিসিএস এ জিজ্ঞাসা করেছিল এটা। অস্ট্রেলিয়া শব্দের অর্থই হচ্ছে এশিয়ার দক্ষিণ। বুঝতে পারলাম কোথায়? মনে রাখবা বিষয়গুলো। এশিয়ার দক্ষিণে। তাহলে অস্ট্রেলিয়া দেখলাম, আমরা এশিয়া দেখলাম, আর এই এশিয়ার পশ্চিম দিকে দুটো মহাদেশ অবস্থিত। এশিয়ার পশ্চিম দিকে দুটো মহাদেশ অবস্থিত। একটি সরাসরি পশ্চিমে দেখো ইউরোপ, আর একটি মহাদেশ আফ্রিকা। ইউরোপটা পশ্চিমে আর আফ্রিকাটা দক্ষিণ পশ্চিমে। ইউরোপ পশ্চিমে আর আফ্রিকা দক্ষিণ পশ্চিমে। তোমাদেরকে আমি এখানে যারা দেখছো তারা দেখছো এখানে, আর এখানে খেয়াল করো, এইটা হচ্ছে তোমার ইউরোপ, এতটুকু ইউরোপ, আর এতটুকু হচ্ছে তোমার আফ্রিকা। ওকে, তাহলে আমরা কিন্তু দেখে ফেললাম এটা এশিয়া, এটা অস্ট্রেলিয়া। তাহলে চারটা মহাদেশ কিন্তু আমরা পূর্বে পেয়ে গেলাম। পেয়েছি কি? চারটা মহাদেশ পূর্বে পেয়েছে, ঠিক আছে না? অস্ট্রেলিয়া কিন্তু কোনো মহাদেশের নাম না, মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া। মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া। এবং সেই মহাদেশে কয়েকটি দেশ আছে, বেশ কয়েকটি দেশ আছে কিন্তু। অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, পাপুয়া নিউ গিনি, এবং আরো ছোট ছোট বেশ কিছু ভানুয়াতু, টোগো, এইসব বিভিন্ন ধরনের দেশ এখানে আছে। সব ছোট ছোট দেশ, সলোমন দ্বীপপুঞ্জ, ঠিক আছে, বেশ কিছু দ্বীপ দ্বীপ আছে। তো আমরা দেখলাম এখানে। এখন আমরা চলে যাই পশ্চিম দিকে। পশ্চিম দিকে গিয়ে দেখো তোমরা মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গ্রিনল্যান্ড। কি বলা হয়? এই গ্রিনল্যান্ড, যে হলুদটা যেটা দেখছো তোমরা, এটা গ্রিনল্যান্ড। এবং গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে একটি একটি জায়গা। ডেনমার্কের অধীনে, স্বাধীন রাষ্ট্র না, ডেনমার্কের মালিকানায়, কিন্তু এখনো ডেনমার্কের মালিকানা সেটা। তারপর তুমি চিন্তা করছো যে এই ইউরোপটা পুরো পৃথিবীকে শাসন করছে, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় দখল করে আছে। ওই পুরো ভূমিটা হচ্ছে ডেনমার্কের। দেখো গ্রিনল্যান্ডের নিচে ডেনমার্ক লেখা আছে, ডেনমার্ক লেখা আছে। তো আমরা বুঝতে পারলাম এখন বাকি অংশটা যেটুকু আমরা দেখছি যার পশ্চিম পাশে, পুরোটাই হচ্ছে আমেরিকা। আমেরিকা দুই ভাগে ভাগ করা, একটি দক্ষিণ আমেরিকা, একটি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হচ্ছে উপরে, উপরে উত্তর আমেরিকা, এবং দক্ষিণ আমেরিকার নিচে, এই যে নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো উত্তর আমেরিকাদের দেশগুলো খুব সহজ মনে রাখা, তিনটা মাত্র দেশ উত্তর আমেরিকাতে। কয়টা দেশ? একেবারে উত্তরে কানাডা, মাঝখানে ইউএসএ বা আমেরিকা, এবং তার প্রান্তে আছে মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো, এই তিনটি দেশ মিলে উত্তর আমেরিকা মহাদেশ শেষ। এরপরে দক্ষিণ আমেরিকাতে বেশ কয়েকটি দেশ আছে, আমি কয়েকটি দেশের নাম তোমাদেরকে বলি, সে নামগুলো তোমরা চেনো। ফাইন। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে। হ্যাঁ, ফুটবলের মেইন জায়গাগুলো কিন্তু এখানে। তোমার ওখানে আছে সুরিনাম আছে, তারপরে তোমার ভেনিজুয়েলা আছে, বলিভিয়া আছে, ঠিক আছে, এরকম আরো পেরু আছে, পেরু একটা বড় দেশ, ইকুয়েডর আছে, ঠিক আছে। আর আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগবে এখানে হচ্ছে সুরিনাম। ঠিক আছে, সুরিনাম। তো আমরা এই ম্যাপটা দেখলাম, ওয়ার্ল্ড ম্যাপটা দেখলাম। আমরা আস্তে আস্তে সুরিনামে যাবো। প্রথমে ওয়ার্ল্ড ম্যাপটা দেখে বুঝতে পারলাম যে কোন জায়গায় সুরিনাম। তো সুরিনাম কোন জায়গায় একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তোমাদের আরেকটু ধারণা দিয়ে দিই আমি একটু, দেখো খেয়াল করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য লাগবে। এই যে আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝখানে যে জায়গাটা তোমরা দেখছো, খুবই সরু জায়গা। দেখো সরু না? খুবই চিকন জায়গা না? এখানে কিন্তু মনে হচ্ছে না যে তোমার ভূমি আছে, মনে হচ্ছে সাগর মিলানোর মতো, তাই না? খুব কিন্তু ওই জায়গায় দেখো একেবারে এক জায়গায় মিলে গেছে, মনে হচ্ছে সাগর আর সাগর আছে, মানে ওখানে ভূমি নাই। ওই জায়গাটাই পানামা।
কি বললাম বলো তো? এই এই সেই পানামা, মানে তোমার এই যে কি বলে, স্ট্রেট প্রণালী, পানামা প্রণালী, যেখান দিয়ে তোমার সাগরগুলো পার হয়, সরি জাহাজগুলো পার হয়। জাহাজ আটলান্টিক মহাসাগর থেকে তোমার প্রশান্ত মহাসাগরে পার হয় এই প্রণালী দিয়ে। তা না হলে পুরো এই আর্জেন্টিনা চিলি ঘুরে দেওয়া লাগবে। এই আর্জেন্টিনা চিলি ঘুরে গেলে যে পরিমাণ খরচ হতো, এটা থেকে ব্যবসা করতে পারতো না কেউ। আমার কথা এক্সপ্লেন করতে পারছো? এই সেই পানামা, এবং এই পানামাতে কিন্তু সরাসরি লাইন নাই, কারণ এক মহাসাগরের সাথে আরেক মহাসাগরের সরাসরি লাইন থাকলে বিপদ হবে। পানির উচ্চতা কম বেশি আছে না, ওখানে লোকোমোটিভ দিয়ে সাধারণত জাহাজটাকে তুলে উপরে নামানো হয়। হ্যাঁ হ্যাঁ, ধাপে ধাপে তুলে উঁচু করে সেটাকে অন্য পাশে নামানো হয়। ঠিক আছে, এটা মানে আলট্রা সায়েন্স। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আমি যে কথা বললাম তোমাকে, যে জায়গায় এই যে তুমি দেখলা মাঝখানে, এটুকু বলা হয় মধ্য আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকা। বলতো কি বলতো, কি নাম বললাম? রাইট, মধ্য আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকার পূর্ব দিকে দেখো বিশাল সাগর, আটলান্টিক মহাসাগরের আগে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, তাই না? এই ছোট ছোট দ্বীপগুলোই হচ্ছে তোমার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আমরা যাকে বলি ওয়েস্ট ইন্ডিজ। দেশ না, না, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিজ প্লুরাল করা হয়েছে, তার মানে হচ্ছে পশ্চিমের দ্বীপগুলো, পশ্চিম ভারতীয় দ্বীপগুলো। ভারত মনে করেছিল কলম্বাস, কলম্বাস আমেরিকাতে গিয়ে সে মনে করেছিল ভারত এসেছে, এই জন্য নাম হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া থেকে ইন্ডিজ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, জানো এই যে এখান থেকে তোমরা দেখো, এই যে এই আমরা একটু নিচে চলে যাই, আমেরিকা মহাদেশ চলে যাচ্ছে এখন আমরা। এই যে আমেরিকা মহাদেশ পেয়ে গেলাম আমরা, দেখো একটু বড় দেখা যাচ্ছে এখন। আমেরিকা মহাদেশে দেখো ব্রাজিলটাকে সবচেয়ে বড় রাষ্ট্র দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। আমরা উত্তর আমেরিকাতে যাবো না, কারণ উত্তর আমেরিকার সাথে আমাদের গল্পের কোনো সম্পর্ক নেই। ব্রাজিলের দক্ষিণ দিকে না, উত্তর দিকে তোমরা দেখো ছোট ছোট বেশ কয়েকটি রাষ্ট্র আছে, ছোট ছোট বেশ কয়েকটি রাষ্ট্র আছে। এখানে গায়ানা আছে দুইটা, ফ্রেঞ্চ গায়ানা, ব্রিটিশ গায়ানা। ঠিক আছে, এখানে আছে তোমার সুরিনাম। ঠিক আছে, এখানে তোমার সেই সুরিনাম আছে। এখানে আছে তোমার হ্যাঁ, গায়ানা আছে, সুরিনাম আছে, ভেনেজুয়েলা আছে। তো এই সুরিনাম কোথায়? ফ্রেঞ্চ গায়ানা এবং গায়ানার মাঝখানে। দেখো এই ব্রাজিলের উপরে ছোট্ট একটা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা। তার পরে দেখা যাচ্ছে যেটা, এটাই সুরিনাম। আর তার পরেরটুকু হচ্ছে তোমার গায়ানা। ঠিক আছে, এই মাঝখানে যে দুই নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার সুরিনাম। ঠিক আছে, তো সুরিনামটা আমরা পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি সাউথ আফ্রিকা ম্যাপে। এখন দেখো সুরিনামের অবস্থাটা তোমাদেরকে দেখানো হয়েছে। এখানে আমরা এটা স্পট দেখো আছে এটাতে, পাইছো স্পটটা? পাইছো? এই যে ওইটা সুরিনাম, দেখো তাহলে কি স্পট পাইছো? ব্রাজিলের উপরে দেখো এটা স্পট আছে, হ্যাঁ ছোট্ট স্পট। তার মানে যে ডান পাশেরটা বললাম হচ্ছে আমরা ফ্রেঞ্চ গায়ানা। ঠিক আছে, আর এই ডান পাশেরটা ফ্রেঞ্চ, বাম পাশেরটা হচ্ছে গায়ানা, আর মাঝখানেটা হচ্ছে সুরিনাম। এই সেই সুরিনামের অবস্থান। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম এখানে সুরিনামের অবস্থান। তো সুরিনামের ম্যাপটা আমরা দেখে নিই, সুরিনামকে কেমন দেখা যায়। এই যে এটা সুরিনাম। ঠিক আছে, সুরিনামের পারহাম নিয়ে আমাদের আলোচনা হবে। পারহাম একটি জায়গার নাম, কি? পারহাম। তো আমরা চলে যাচ্ছি সুরিনামের পারহামে। এই যে সেই পারহাম, এই জায়গাটা, এখানেই মূলত এই তাদেরকে নিয়ে আসা হয়। কাদেরকে নিয়ে আসা হয়? আমাদের উরুগুয়ে এবং ইমোইন্দাকে এখানে নিয়ে আসা হয়। ঠিক আছে, তো আমরা গল্পটা আমরা যেভাবে দেখবো, গল্পটা পুরোটাই খুব বেশি মানে রোমাঞ্চকর, পুরো সময় খুব মানে তোমাকে টানটা উত্তেজনা রাখবে। তো আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমরা দেখছি, গল্পটা শুরু করছি আমরা। গল্পটা শুরু করার পরে আমরা আবার আফ্রিকা দেখবো একটু পরে। আফ্রিকা দরকার হবে যখন, তখন আমরা আফ্রিকা দেখবো। A young English woman is the narrator of the story. এই গল্পের বর্ণনাকারী হচ্ছে একজন ইয়াং ওম্যান, কম বয়সী মহিলা। The woman resides on Parham plantation. সে বসবাস করে হচ্ছে পারহাম উপনিবেশে। উপনিবেশ তোমরা বোঝো, যেখানে গিয়ে খুঁটি গাড়ে, তাই না? যে কোনো মানুষের এক জায়গায় গিয়ে খুঁটি গাড়ে না, একজন লোক কি করে? একজন লোক বাইরে থেকে এসে ওই জায়গায় এসে আস্তানা গাড়ে, তাই না? আস্তানা গাড়ে একটা ভালো বুদ্ধি হলো বিয়ে করা।
বিয়ে করা। কোনো তো জায়গায় তুমি যে বিয়ে করলা সেখানে গিয়ে আস্তানা করা কতটা সহজ হয়, ঠিক আছে? তার মানে এটা একটা ওয়ে, মানে এটা কোথাও আস্তানা করার জন্য বিয়ে করাটা একটা ওয়ে। তারপর দেখো, দ্য ওম্যান resides on Parham plantation. She is not named by the writer. এখানে লেখক তার নাম বলে নাই এবং পুরোটা সময় আমরা তার নাম না জেনেই থাকবো। ন্যারেটরের নাম আমরা জানবো না। এক ভদ্র মহিলা এই গল্পটি বলতে থাকবে। She was waiting to go back to England. এই ভদ্র মহিলা কি করছিল? সে ইংল্যান্ডে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তো সেই ইংলিশ ওম্যানকে আমরা দেখি। She is the English woman. আমরা দেখছি সেই ভদ্র মহিলাকে। তো এই সেই ভদ্র মহিলা, তো তাকে তোমরা যদি সরাসরি এটা দেখতে পারো এটা আরো বেশি ভালো লাগবে তোমাদের। সো আমি তোমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চাই না। আই ডোন্ট লাইক টু থ্যাংক ইউ। এটা দেখলে বেশি ভালো লাগবে যদি দেখালাম তোমাদের, ঠিক আছে? কারণ অনলাইনে ওরা উপভোগ করবে, তুমি পারবে না এটা পরে বলবো স্যার এটা তো দুইটা দিন হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা দেখছি, দেখো চলে গেলাম আমরা সেই ভদ্রমহিলার কাছ থেকে। শি ইজ দ্য ডটার অফ দ্য নিউ ডেপুটি গভর্নর। তোমরা জানো যে গভর্নর থাকে, তোমরা কি মোনায়েম খানের নাম শুনেছো? মোনায়েম খান ছিল হচ্ছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের গভর্নর। তার মানে একটা রাষ্ট্র যখন মানে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র এক রাজা পরিচালনা করে, তখন সেই রাজা একা তো সবার রাজা হয় ঠিক আছে, কিন্তু একজন করে স্থানীয় প্রশাসক নিয়োগ দেয়, তার নাম হয় গভর্নর। আর এই গভর্নরকে সাহায্য করবে কে? ডেপুটি গভর্নর। এরকমই একজন ডেপুটি গভর্নরের মেয়ে সে। ক্লিয়ার? সবগুলো কথা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তাতে সহজে লিখতে পারবা, বুঝতে পারবা। ডেপুটি গভর্নর, হিজ ফাদার আনফরচুনেটলি ডায়েড। তার বাবা মারা গেছে। কখন মারা গেছে? অ্যাকচুয়ালি তার পোস্টিং দিয়েছিল এখানে, বুঝতে পারছি কি? তার পোস্টিং হয়েছে এখানে। পোস্টিং এ যে সে যখন পদে আসতে যাচ্ছিল, ওই ভ্রমণের সময় সে মারা যায়, ঠিক আছে? তো এই মারা যাওয়ার ফলে ও যখন চলে আসছে এখানে, চলে আসলে ওর তো আর কোনো কাজ নাই, আসছিল বাবার সাথে। তো বাবা যদি না থাকে তাহলে জব নাই, জব নাই যদি সেখানে থাকবে কিভাবে, ঠিক আছে? সো তাকে ব্যাক করতে হবে। এখন সে ওয়েট করছে ব্যাক করার জন্য, ইংল্যান্ডে সে আবার ফিরে যাবে। এট দ্য টাইম অফ হার ওয়েটিং, আর এই ওয়েটিং এর সময়, ঠিক আছে, she gets the chance to meet and make friendship with প্রিন্স উরুনকো। তখন উরুনকোর সাথে তার সাক্ষাৎ হয় এবং উরুনকোর সাথে তার বন্ধুত্ব হয়। অ্যান্ড হিজ বিউটিফুল ওয়াইফ ইমোইন্ডা, এবং তার স্ত্রী, সুন্দর স্ত্রী ইমোইন্ডার সাথেও তার বন্ধুত্ব হয়। তাহলে আমরা এখন উরুনকোকে দেখি। উরুনকো, হি ইজ উরুনকো। উরুনকোকে দেখছি আমরা। এই সেই আফ্রিকান প্রিন্স, আফ্রিকার রাজপুত্র সে, মানে রাজবংশের ছেলে সে। এবং তাকে নিয়ে কিন্তু আমাদের গল্পটা, মূল গল্পটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ভুল হয়েছে, আমি বেশ কিছু কাটছি। হ্যাঁ, যেন অনেক বেশি ছবি হয়ে গেছে, তোমাদের শীটটা হয়ে গেছে 17 পৃষ্ঠা, তখন আমি ছবি অনেক কাটছি। এইটা অনেক বড়, অনেক বেশি ছবি আছে এখানে, এই জন্য কিছু নাম টাম কেটে গেছে, তো এলোমেলো হতে পারে, ঠিক করে নাও এটা। এই যে ছেলেটা হচ্ছে তোমার উরুনকো, আর ওই মেয়েটার ছবি তো দেওয়া হয়নি বোধহয় এখন, না? ওটা তোমার ওই মেয়ে ন্যারেটর, ইমনের ছবি দেওয়া হয়নি বোধহয়। আচ্ছা, ইমনের ছবি বোধহয় না থাকলে দেখো তো পরে আছে না? নাই, মিস করেছি। তারপরে ওটা কেটে দিয়েছি, কাটতে 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 সবই চলে গেছে। ওকে, তোমরা স্ক্রিনে দেখলেই পারবো। আমরা দেখছি এটা। এই যে ইমোইন্ডা, কি ইজ ইমোইন্ডা? ইমোইন্ডাকে দেখেছি আমরা, এই তার ওয়াইফ ইমোইন্ডা। ওকে, তো আমরা কিন্তু এর ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফের রিলেশন হওয়ার আগের কাহিনীতে এখন ফিরে যাব। তার মানে আমরা দেখলাম যে দুর্গি দেখলাম, at first the narrator woman presents great detail about the colony. যে কোনো গল্প লেখার আগে লেখকদের এটা স্বভাব, তারা কিন্তু সরাসরি গল্পে আসে না। এটা কিন্তু তারা নেচার, তারা সরাসরি গল্পে আসে না। আর ওই পুরো ঘটনা যদি বলে দেয় তাহলে তোমার 5 মিনিটে শেষ হয়ে যাবে গল্পটা।
তাকে যারা করে না তারা কিন্তু এটাকে অনেক লম্বা করে, ঠিক আছে। At first the narrator Coman presents great detail about the colony. উনি একদম সব বিস্তারিতভাবে বলে যে এই যে উপনিবেশটা সুরিনামে যে উপনিবেশ হয়েছে ইংল্যান্ডের, এই উপনিবেশে আসলে কি কি হয়েছে, কেমন আছে তারা, অ্যাবাউট অ্যান্ড দ্য ইনহ্যাবিটেন্টস, এবং এখানকার বাসিন্দারা কেমন সেই সম্পর্কে তারা বলে থাকে। হি শোজ এ লিস্ট অফ ন্যাচারাল বিউটিজ, এবং সে একটি তালিকা করে ন্যাচারাল বিউটিজের, মানে প্রাকৃতিক সৌন্দর্যের তালিকা করে। এই তালিকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে দেখি এই যে সুন্দর পাখিগুলো থাকে, অনেক সুন্দর সুন্দর পাখি থাকে। আমি একটু ঘুরে বসি, সুবিধা হবে, সবাই দেখতে পাবো। ওকে, খেয়াল করো, আমরা দেখছি এই যে সুন্দর পাখিগুলো, তার মানে এখানে বেশ কালারফুল সব পাখি পাওয়া যায় সুরিনামে। যার যেখানে বসে সুবিধা হয় সে সেখানে বসো, আমি যদি ব্লক না করি সেভাবে বসো। সুন্দর সুন্দর পাখি থাকে। এরপরে দেখো এই পাখিগুলো দেখো, তোমাদের কাছে পাখি কম দেওয়া হয়েছে, ওগুলো কালার কালার পাচ্ছ না, এবং ওখানে পাখিগুলো সব খুব কালারফুল, দে আর মাস্ক কালার্ড। এবং দেখো এখানে কিছু ওদের প্রজাপতি মানে কি ইনসেক্ট আছে আর কি, বেশ কিছু ইনসেক্ট আছে, সব কালারফুল ইনসেক্ট আছে। এই যে ইনসেক্ট গুলো দেখো, এগুলো আমাদের দেশেও আছে, আমাদের দেশেও এগুলো আছে, কিন্তু এরকম আমরা এটাকে হাইলাইট করি না। সবকিছু আসলে হাইলাইটের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ, তাই না? এই যে দেখো মথ বলি আমরা, এটাকে মথ পোকা। তো হাই কালার এখানে কিছু ফ্লোরা আছে, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ কোষ। ফ্লোরা হচ্ছে কি বললাম, উদ্ভিদ কোষ, লেখা আছে, লেখা দরকার নাই, তাহলে সেটা লেখা আছে। হাই কালার ফ্লোরা, এই দেখো রং গুলো কিরকম বৈচিত্র্যময় রং, এত সুন্দর রং খুব কমই দেখা যায়, তাই না? দেখো রঙের যে বৈচিত্র্য, রঙের যে বিভিন্নতা, এটা কিন্তু খুব কম, রেয়ার। এই ফুলটা দেখো অসাধারণ, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে ফুলগুলো। তারপরে তোমার এখানে দেখো এই যে এই ফুলটা দেখো, এগুলো ফুলগুলো দেখো, মানে খুব বৈচিত্র্যময় ফুল। এই ফুলটা দেখো, এগুলো সব ফ্লোরা। ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ রাজি, উদ্ভিদ রাজি। আমাদের দেশে এগুলো আছে কিন্তু একটু ডিফারেন্ট আর কি, আছে। এই যে এটা আমরা দেখছি। তো আমরা ফনা দেখবো এখন। ফনা মানে প্রাণী কুল, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ কুল, আর ফনা মানে হচ্ছে প্রাণী কুল। এই জন্য বলা হয় ফ্লোরা অ্যান্ড ফনা। মনে থাকবে, ফ্লোরা অ্যান্ড ফনা। এরপরে দেখো আমরা ফনাগুলো দেখছি। ফনাগুলো তোমাদের শীটে কম দেওয়া আছে, তোমরা এখানে দেখবা বেশ কিছু কালারফুল ফনা। দেখো স্পেশাল, পুরোপুরি স্পেশাল। ঠোঁট দুটো দেখো, ঠোঁটটা দেখো সামনে গিয়ে ভেঙে গেছে, ভেঙে গেছে, এরকম মনে হচ্ছে না? কালারটাও মানে ডিফারেন্ট, স্পেশাল। আবার এই বারটা দেখো, অসাধারণ সুন্দর। এটা দেখো, এটা তোমার গিরগিটি না, গিরগিটি টিকটিকি এগুলো সেই প্রাণী, রং বদলায়। এই যে এটা দেখো কাকড়া, কালারফুল কাকড়া। এই যে এটা ওই গিরগিটি, এটা লেজার টাইপেরই, ঠিক আছে। এটা মানে দেখতে বেশ ডেঞ্জারাস লাগতেছে। তারপরে দেখো তোমার ময়ূর, পিকক। এখানে আমরা দেখছি একটা প্রাণী, প্রাণীটার নাম বলতে পারবো না, ঠিক আছে, অদ্ভুত একটা প্রাণী না, বেশ রেস্ট করছে আমার মনে হচ্ছে। তো এরপরে সি ডিসক্রাইবস, শিকে ওই সেই ভদ্রমহিলা যার নাম জানা যায় না, she describes multicolored birds, সে কি করলো, বহু রঙের পাখিগুলোকে বর্ণনা করলো, বহু রঙের অসংখ্য ইনসেক্ট গুলোকে বর্ণনা করলো, হাই কালার ফ্লোরা গুলোকে বর্ণনা করলো, এন্ড এক্সোটিক ফনা গুলোকে বর্ণনা করলো। আমরা এগুলো সবই দেখেছি, কিন্তু এক্সোটিক ফনা বলতে হচ্ছে অতিথি পাখি। আমরা আমাদের দেশে যে পাখিগুলো কোথা থেকে আসে আমরা জানি না। তো নেটিভস অফ সুরিনাম, সুরিনামের নেটিভদেরকে আমরা দেখবো। সুরিনামটা অ্যাকচুয়ালি ওই দেশের মানুষেরা কিন্তু যারা নেটিভ, তোমরা জানো যে ওই দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মানুষগুলো কিন্তু এরা ব্ল্যাক হয়ে থাকে, তাই না? আমরা দেখেছি ক্যারিবিয়ান কান্ট্রি গুলো তো ব্ল্যাক বেশি থাকে। তো এই যে এদেরকে দেখছি আমরা, এরা কিন্তু সেই সুরিনামের অধিবাসী, মূল অধিবাসী। আবার যেখানেও দেখছি যারা সুরিনামের মূল অধিবাসী, এবং তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু
একটু আলাদা, ডিফারেন্ট ফ্রম আস, আমার থেকে একটু ভিন্ন। হি দেন গিভস দ্য অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাকাউন্ট। অ্যানথ্রোপোলজিক্যাল মানে হচ্ছে নৃতাত্ত্বিক। নৃতাত্ত্বিক বলতে বোঝায় মানুষের মানুষ সম্পর্কিত। যেমন আমার শারীরিক গঠন, আমার শারীরিক মানে বিকাশ, কোত্থেকে আমার জন্ম হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাটা কি বলতে নৃতাত্ত্বিক। জন্মতাত্ত্বিক, ঠিক আছে। নৃতাত্ত্বিক বর্ণনা দিয়েছে অফ দ্য নেটিভস, তার মানে নেটিভ মানে স্থানীয়দের, সুইডেনে যারা বসবাস করছে তাদের বর্ণনা দিয়েছে। ধরো প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন না করলে কিন্তু বুঝবো না যে কি কি সমস্যা হচ্ছে। দ্য ব্রিটিশ মানে এখানে ব্রিটিশরা বলছে ট্রেড উইথ দিস নেটিভ পিপল, এরা বাণিজ্য করতো, এই সমস্ত স্থানীয় লোকেদের সাথে কি করতো, বাণিজ্য করতো। দ্য ন্যারেটর থিংস দেম টু বি অ্যাজ ইনোসেন্ট, এই বর্ণনাকারী তাদেরকে মনে করতো ততটাই নিষ্পাপ মনে করেছে। এই ভদ্র মহিলা মনে করেছে যে এদেরকে আমি যতটুকু দেখেছি, হ্যাঁ এদেরকে যতটুকু দেখেছি এরা পুরোপুরি নিষ্পাপ। এবং নিষ্পাপের তুলনা দেখো কিভাবে তুলনা করেছে, অ্যাডাম এবং ইভের মতো নিষ্পাপ। এবং অ্যাডাম এবং ইভ কিন্তু নিষ্পাপ না। উনি কি বলছে ভালো করে খেয়াল করো, অ্যাডাম এন্ড ইভ ইন দ্য ফার্স্ট স্টেট অফ ইনোসেন্স বিফোর ম্যান নিউ হাউ টু সিন। আদম আলাইহিস সালাম তো জানতেন না, হাওয়াও জানতেন না যে কিভাবে পাপ করতে হয়, হাউ টু সিন। এই পাপ করতে জানার আগে, তাকে যখন পাপের অভিজ্ঞতা দেওয়া হয় নাই, তা সেটা জানার আগের যে মানসিক অবস্থা ছিল কতটা নিষ্পাপ এই সুরিনামের মানুষদেরকে তার কাছে মনে হয়েছে। তারপরে কতটা মানে সিম্পল, কতটা ইনোসেন্ট, কতটা ভদ্র তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা যেটি দেখছি যে এই মানুষগুলো এইখানে এই সুরিনামের মানুষগুলো ওরা কিন্তু বেশ মানে শক্তিশালী। শক্তিশালী বলতে কি, ওরা সংখ্যায় অনেক, ওরা সংখ্যায় অনেক এবং ওদেরকে দাস হিসাবে কাজ করানোটা ওই ব্রিটিশরা পারে না। সুরিনামেও কিন্তু খ্রিস্টানও আছে, কিন্তু ওদেরকে যে দাস হিসাবে ইউজ করবে সেটা ব্রিটিশরা পারে না, কারণ ওরা সংখ্যায় অনেক। এই সংখ্যায় অনেক হওয়ার কারণে ওরা সংখ্যা তো কম, ব্রিটিশরা সংখ্যায় কম, যত বুদ্ধি থাকুক ওদের উপরে পেরে উঠবে। আমার কথা মিল করতে পারছো? অনেক বুদ্ধি থাকতে পারে, মানুষ পারে, কিন্তু খুব বেশি শক্তিশালী হলে মানে কিন্তু আসলে পারা যায় না। বুদ্ধিতে কিন্তু পারা যায় না। The British live happily with the natives. ব্রিটিশরা কি করতো, ওদের সাথে খুব মিলেমিশে থাকতো। আমরা দেখলাম না যে নাটিভরা মিলেমিশে থাকতো, এদের মানে হ্যাঁ ওরাই সামনে, সুরিনামের ওরাই কি আছে, ওরাই সামনে আছে। The British live happily with the natives because of their vast members, তাদের ভাস্ট নাম্বার, বিশাল সংখ্যা হওয়ার কারণে the colonists মানে এই উপনিবেশকারীরা আর unable to enslave them, ওদেরকে দাসে পরিণত করতে সক্ষম হয় নাই, পারে নাই, ওরা দাস হয় নাই। এন্ড সো এর ফলে ওদেরকে অন্যদিকে তাকাতে হয়েছে। এলসওয়্যার বুঝলে, ওদের কাজ করতে হবে। ওরা ওখানে সমস্ত কিছু কলোনি করা মানে কি, যেমন ব্যবসা করা, ব্যবসা করা মানে সেখানে কোনো স্থাপনা করা, এই স্থাপনা করা মানে সেখানে শ্রমিক দরকার হবে, সেই শ্রমিকটা কোথায় পাবে? বুঝতে পারো না? তাহলে শ্রমিকটা তোমার ওখান থেকে ব্রিটেন থেকে নিতে হবে। ব্রিটেন থেকে নিলে ওখানে গেছে কেন? ঠিক আছে, ওখানে যদি যায় দেখলো যে ওখানকার লোক কাজ করতে চায় না, তখন কি করতে চায়? তখন অন্য জায়গায় খুঁজতে হবে। অন্য জায়গায় আমেরিকা অন্য কোথাও পারতেছে না, কারণ ওই দেশগুলো সমস্ত পর্তুগালের অধীনে। আমার কথা বের করতে পারছো? ব্রাজিল ছিল পর্তুগালের অধীনে, তো ফ্রান্সের অধীনে, ফ্রান্স পর্তুগাল, ঠিক আছে, নেদারল্যান্ডস, এরা ওখানে দখল করে আছে ওই এলাকাটাতে। যদি ব্রিটেনের কি জায়গা কম, শক্তি কম, তাহলে ও কি অন্য জায়গায় যেতে পারতেছে? অন্য যেতে পারতেছে না। সেক্ষেত্রে তোমাকে কি করতেছে, ওকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হচ্ছে। দেখো আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোন দিকে তাকাচ্ছে? দেখো, ফর স্লেভস টু ওয়ার্ক অন দ্য সুগার প্লান্টেশনস, কোথায় কাজ করবে সে? সুগার মানে যে চিনির যে প্লান্টেশন, মানে আখ যেখানে চাষ করা হচ্ছে, আখ চাষ করে সেখানে। আমাদের দেশে যেমন নীল চাষ করতো ওরা, ওইরকম ওদেরকে দিয়ে আখ চাষ করাতো এবং আখ থেকে চিনি তৈরি করতো। এই সেই চিনি ওরা বিক্রি করতো, এটাই ওদের বিজনেস। আমার কথা ইমেল করতে পারছিস? এই যে এইভাবে বলে যে লুক টু আফ্রিকা, তখন তোরা তাকালো কোন দিকে? ওই দেখো আফ্রিকার দিকে তাকালো, যে আফ্রিকাতে যাব। এবং আফ্রিকা কিন্তু ওই সরাসরি যদি তাকানো যায়, ওখানে ছোট ছোট কয়েকটি দেশ আমরা দেখবো, সেই দেশগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। এবং ওই জায়গাটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল, ওই ছোট ছোট দেশগুলো ছিল বেশ কয়েকটা দেশ, বাম দিকে নাম লেখা,
ওই দেশগুলো বেশ ছোট ছোট দেশ আছে, ওই দেশগুলোর নাম আমরা জিজ্ঞেস করছি, বর্ডার জিজ্ঞেস করছি যে এটার বর্ডার কোনটা, এই সিয়েরা লিওনের বর্ডার কোথায়, ঠিক আছে, ঘানার বর্ডার কি, সব সব জিজ্ঞেস করছি, ঠিক আছে। দে লুক টু আফ্রিকা, কেসিএস ভাই বাতে, হ্যাঁ, তারা আফ্রিকার দিকে তাকালো। তো সুগার প্ল্যান্টেশন আমরা বুঝে নিই সুগার প্ল্যান্টেশনটা কি জিনিস, একটু দেখো আর স্ক্রিনের দিকে তাকাও। এই যে তোমার সুগার প্ল্যান্টেশন, যেখানে তোমার সুগার মানে সুগার কেন বোনা হয়, সুগার কেন বোনার পরে সেই সুগার কেনটা আবার দেখো তোমার কাটা হয়, সেগুলো নেওয়া মারাই করার ব্যবস্থা করা হয়, এই যে ক্যারি করার চেষ্টা করা হচ্ছে। তারপর সেগুলো আবার এই যেভাবে জাল দেওয়া হয়, ঠিক আছে, জাল দিয়ে সেখান থেকে চিনি বের করা হয়, এই যে এইভাবেই কিন্তু সুগার তৈরি করা হতো। তো আমরা এতক্ষণ কিন্তু বুঝতে পারলাম যে ওরা কিন্তু তাকিয়ে ফেলেছে অলরেডি, কোন দিকে তাকিয়েছে, আফ্রিকার দিকে তাকিয়েছে। আপনাদের ডেসক্রিপশন অফ সুরিনাম, সুরিনামের ডেসক্রিপশনের পরে দ্য ন্যারেটর চেঞ্জেস দ্য সেটিং অফ দ্য স্টোরি, সে কি করে, স্টোরির সেটিংটা চেঞ্জ করে ফেলে, পটভূমিটা চেঞ্জ করে ফেলে। তার মানে সে কিন্তু এখন ওই তাকাইছে, যে বললাম না তাকিয়েছে, কোন দিকে তাকিয়েছে, আফ্রিকার দিকে তাকিয়েছে। সিনেমাগুলো দেখো না, হঠাৎ করে একজনের নাম বলে, তারপর সে চলে যায়, সেই দেশে চলে যায়, সেই অমুক জায়গায় চলে যায়, গ্রামে চলে যায়, সেই শহরে চলে যায়, ঠিক আছে, ওইরকম তোর ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাক করলো, ফ্ল্যাশ, এটাকে বলা হয় ফ্ল্যাশব্যাক, মানে পিছন দিকে ছুটে যাওয়া, ফ্ল্যাশব্যাক, ঠিক আছে। দ্য নিউ সেটিং অন দ্য নিউ সেটিং, নতুন পটভূমিটা হচ্ছে কোরামান্ডিয়ান। কোথায় বললাম বলতো, কোরামান্ডিয়ান। এটা বর্তমানে বলা হয় ঘানা, কি বলা হয়, ঘানা। তাহলে আমরা একটু ঘানাকে দেখে আসি, ঘানা কোথায়। ঘানা দেখো আগে আমরা বর্ণনাটা শুনে নিই। ইট ইজ অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা, কোস্ট মানে উপকূল, ঠিক আছে, ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা। তোমরা একটু আফ্রিকার দিকে তাকাও, দেয়ালের দেয়ালের যে তোমার এটা ম্যাপটা আছে সেদিকে তাকাও। এই যে আফ্রিকার, দেখো আমি এখানে দেখো, তুমি ওদিকে তাকাও, তোমরা বর্ডারের দিকে তাকাও, ওখানে দেখো ওই যে আফ্রিকা যেখানে লেখা আছে, ওই জায়গাটা পুরোটাই কিন্তু তোর উপকূল না, কিসের উপকূল, আটলান্টিক মহাসাগর দক্ষিণের উপকূল। খেয়াল করছো কি, আটলান্টিক মহাসাগর দক্ষিণের উপকূল। তো ওই উপকূলের আফ্রিকা যেখানে লেখা আছে আর উপরের দিকে তাকাও, ছোট ছোট ডট দেখো কতগুলো, এই ডট মানে রাষ্ট্র, ডট মানেই কিন্তু রাষ্ট্র, তার মানে ডট মানে হচ্ছে রাজধানী। আমার কথা মিল করতে পারছো, তাহলে কতগুলো ছোট রাষ্ট্র আছে দেখো ওই জায়গায়, অনেকগুলো ছোট রাষ্ট্র আছে। তো এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে ওয়েস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট মানে পশ্চিম উপকূল, আফ্রিকার পশ্চিম উপকূল, ঠিক আছে। তো এখন তোমরা যদি আফ্রিকার পূর্ব উপকূলে তাকাও, তাহলে বলো তো কোন মহাদেশ, কোন মহাসাগর পাবা, আফ্রিকার পূর্ব উপকূলে তাকালে, আফ্রিকার পূর্ব উপকূলে, পশ্চিম উপকূল তো বলছো তাই না, পূর্ব উপকূলে দেখো আছে ইথিওপিয়া, এসো কি, ওই ইথিওপিয়া দেখা যাচ্ছে, সুদান দেখা যাচ্ছে, ইথিওপিয়া সুদান, তারপরে হচ্ছে যে কি বলে তানজানিয়া, কেনিয়া, এগুলো দেখা যাচ্ছে। তো এই যে জাম্বিয়া, তারপরে হচ্ছে সোমালিয়া। তো এখন বলো যে এই যে এই দেশগুলো আছে, এই এইগুলোর কথা বলো তুমি, যে এই কোস্টে, এই দেখো তাকাও, এই যে এটা তোমার হচ্ছে সেই কোস্ট, যেখানে কি আছে, ওয়েস্টার্ন সাহারা আছে, খেয়াল করছো কি, ওয়েস্টার্ন সাহারা। এই যে এই পাশে তাকিয়ে দাও, মরক্কো, মরক্কোর পরে আছে পশ্চিম সাহারা, মরিতানিয়া, গিনি, ঘানা, এই যে ঘানা, পাইছো কি ঘানা, এই সেই আমাদের ঘানা, এই ঘানাকেই আমাদের কথা, ঠিক আছে। তার মানে গিনির পরে দেখো ঘানাটা পশ্চিম উপকূলে, হ্যাঁ। তো জাস্ট এই ঘানায় থেকেই, ঘানারই হচ্ছে এই লোকগুলো, কে কে, পুরোনো এবং এই মহিলা হচ্ছে ঘানার মানুষ, ঠিক আছে। এখন আমরা চলে যাবো যে ঘানা থেকে তারা ওভাবে কিভাবে আসলো। এখন আমরা তাকাও, এই যেখানে তোমরা বললাম আমি তোমাদেরকে, যে এইটা হচ্ছে তোমার কি, এটা হলো তোমার আটলান্টিক মহাসাগর, তাই না, এইটা কোন মহাসাগর জানো কি, ভারত মহাসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর। কারণ আমরা দেখলাম কিন্তু ভারত মহাসাগরের পাশে কিন্তু এই আফ্রিকা, ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে আফ্রিকা, ওকে। তাহলে আরো এগুলো শিখবো আমরা ইনশাআল্লাহ, আমরা এই বিষয়ে ক্লাস করবো এক সময়। এখন আমরা দেখছি সেই দুটো অবস্থানটা দেখছি, আমেরিকা এবং আফ্রিকা পাশাপাশি নিয়ে দেখছি, তোমরা কি দেখতে পাচ্ছ, আমেরিকা এবং আফ্রিকা, তাকাও স্ক্রিনের দিকে তাকাও।
এই যে এখান থেকে এই যে সুরিনাম, এই সুরিনামটা এখানে, এই সুরিনাম থেকে তাকালো কোন দিকে, এই যে এখানে খানা, এই যে সুরিনাম, এই যে খানা, এই সুরিনাম, এই যে খানা। দেখছো কিরকম ভৌগোলিক অবস্থানটা খুব কাছাকাছি না? তার মানে এখান থেকে ওরা গেল হচ্ছে এখানে, গেল কেন? কারণ শ্রমিক নাই এই দেশে, শ্রমিক নিয়ে আসার জন্য ওই দেশে গেল। ঠিক আছে? তো পৃথিবীর ইতিহাস মানে হচ্ছে অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়নের ইতিহাস। ঠিক আছে? যে যত পেরেছে তত সে তত বেশি অত্যাচার করেছে। অত্যাচার করাটা মনে হয়েছে যে তাদের কাছে যে খুব বেশি মজার একটা কাজ। কারো কারো আমার ধারণা যে এদের দেখে মনে হয় যে অত্যাচার না করলে হয়তো ওদের ঘুমই হয় নাই, যে অত্যাচার করলাম না আজকে। ঠিক আছে, কি রকম মানে দিনটা অস্থির লাগে। যেমন কেউ কেউ সিগারেট খায় না, বিড়ি খায়, যে বিড়ি না খেলে কেমন লাগে? অস্থির লাগে না? তো ওরও তাদের বোধহয় এরকম লাগে। এরপর দেখো কোরাম্যান্টিয়ান, সেই ঘানাটা আমরা দেখলাম, আমরা জানলাম শুনলাম যে কোরাম্যান্টিয়ান মানে হচ্ছে ঘানা। দ্য কিং অফ কোরাম্যান্টিয়ান, আমরা কোরাম্যান্টিয়ানের রাজাকে দেখছি, কারণ ওনাকে নিয়ে এখন গল্পটা শুরু হবে। ঠিক আছে? উনি হচ্ছেন উরুনকোর দাদা, গ্রান্ডফাদার অফ উরুনকো। উনি কি করলেন? দ্য কিং অফ কোরাম্যান্টিয়ান ইজ 100 year old, ওনার বয়স 100 বছর। তিনি হচ্ছেন হি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ উরুনকো। The old king has also fallen in love with the young and beautiful girl Imoinda. তার মানে এই ওর নাতি উরুনকো ইমোইন্ডার সাথে প্রেম করে, কিন্তু এই বৃদ্ধ লোক, সেও রাজা, সেও প্রেমে পড়ে গেছে এই সুন্দরী মেয়ে, সুন্দরী ইমোইন্ডার। ওকে, যে বলে ছবি দেখানো হচ্ছে। ঠিক আছে, সুন্দর অনেক মেয়ে। তো তোমাদেরকে ছিঁড়ে দিতে পারিনি, সরি। তো জাস্ট সে কিন্তু যখন দেখলো যে তার নাতি ওর দিকে আগাচ্ছে, তখন দাদা নাতির ঝগড়া হলো। দাদা নাতির ঝগড়ার পরে দাদা নাতিকে আচ্ছা মতো পাঞ্চ করলো, এই যে পাঞ্চ করছে, বুঝতে পারছো? পাঞ্চ করে ওকে মানে সাইজ করছে, ওর মানে পিট করছে। দেখো সে কি করলো, হি পিটস ওরনগো উইথ পাঞ্চেস, মানে ঘুষি মেরে মেরে ওকে সাইজ করলো। তো এরপরে যখন দেখলো যে ওর মানে নাতির মতিগতি ভালো না, তখন সে এই উরুনগো, সরি, ওর দাদা কি করলো, ইমো ইন্ডিয়াকে রয়্যাল ভেইল পাঠিয়ে দিল। এই সেই রয়্যাল ভেইল, রাজকীয় পোশাক, রাজকীয় সেই মানে ঘোমটা, নেকাব, শাহজাদির সেই কালো নেকাব, মানে এগুলো সাদা নেকাব। হ্যাঁ, ঠিক আছে। এবং ইমোইন্ডাকে দেওয়া মানে ইমোইন্ডা এটা কখনো কি করতে পারবে না, রিফিউজ করতে পারবে না। হি সেন্ডস হার দ্য রয়্যাল ভেল, ইমোইন্ডা ক্যান নট রিফিউজ দ্য গিফট, সেই গিফটটা রিফিউজ করতে পারে না। ঘটনাগুলো কিন্তু খুব চমৎকার, তাই না? এবং খুব সহজ মনে হচ্ছে আমার কাছে। ইট মিনস দ্যাট শি ইজ নাও দ্য ওয়াইফ অফ দ্য কিং, তার মানে যেহেতু সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই রাজকীয় পোশাক, তার মানে এখন সে রাজার বউ, অর্থাৎ রানী সে। ঠিক আছে, ইয়াংগেস্ট কুইন, ইয়াংগেস্ট কুইন বলছো তো, মানে সবচেয়ে ছোট রানী সে। এরপর দেখছি আহ সার্গালিও, সরি সেরাগিনো, সেরাগ্লিও, সেরাগ্লিও, সেরাগ্লিও বা ওটান, সেরাগ্লিও বা ওটান। তো সেরাগ্লিও বা ওটান বলতে যেটা বোঝায়, আমরা জানি যে তোমার কিছু কিছু মানুষ বা কিছু কিছু সমাজে এই এটা কিন্তু চালু আছে যে একজন নারী, মানে রাজারা সাধারণত এই তাদের ওয়াইফ থাকে, বেশ কয়েকটি ওয়াইফ থাকে, এবং ওয়াইফ ছাড়াও তাদের সঙ্গে বেশ কিছু হ্যাঁ অন্যান্য থাকে। ঠিক আছে, তো তো যারাই থাকুক না কেন, এরা কিন্তু তাদের সাথে মানে ওই ওয়াইফের মতোই সম্পর্ক তাদের থাকে তাদের সাথে। তো সেখানে তোমরা দেখো যে এরকম পরিবেশ কিন্তু তাদের মধ্যে থাকে, যেখানে অনেকগুলো মেয়ে থাকে, সেখানে শুধু রাজাই ঢোকে, ওই অন্তঃপুরে শুধু রাজাই ঢোকে। এটাকে কি বলা হয়? অন্তঃপুর বা হারেম। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এই যে এই সমস্ত রানীদের মধ্যে সেও একজন হয়ে গেল, এবং সে এখন সময় ব্যয় করবে, কে? ইমোইন্ডা। শি উইল স্পেন্ড দ্য রেস্ট অফ হার ডেজ, তার জীবনের বাকি সময়গুলো ব্যয় করবে লকড উইদিন দ্য ওটান,
ওটা মানে আরে এসে বলতে থাকবে, এটা নিয়তি, কারণ হচ্ছে আর বেরোতে পারবে না। অর দ্য রয়্যাল সেরাগ্লিও, অথবা রাজকীয় হারেম, হুইচ অনলি দ্য কিং ক্যান ভিজিট, যেখানে শুধুমাত্র পুরুষ মানুষের মধ্যে শুধু কিংই যেতে পারে, আর কেউ যেতে পারে না। ওকে, বেশ কিন্তু মানে এক্সাইটিং, পুরো এটা এক্সাইটিং। তো এর মধ্যে আমরা আবার দেখছি আমাদের পুরনোকে, পুরনোকে কিন্তু এই বিষয়টাকে সহজে মেনে নেবে না, কারণ হি ইজ এ লাভার। হ্যাঁ, হি ইজ এ লাভার। তো সবারই সমস্যা আছে। আমরা এরপর দেখছি এই লাভার সে কি করলো, সে রাইট, সে ওই রাজকীয় হারেমটা ভাঙতে চেষ্টা করলো এবং সে ভেঙ্গে ঢুকে গেল। পুরলোক ব্রেক্স ইনটু দ্য ওটানে ঢুকে পড়লো উইথ দ্য হেল্প অফ হিজ গুড ফ্রেন্ড অ্যাবন। তার একজন বন্ধু ছিল অ্যাবন, সে তাকে সাহায্য করলো এবং অ্যাবনের সাহায্যে সে কি করলো, ওই এতে ঢুকে পড়লো। তো আমরা অ্যাবনকে দেখলাম, এই সেই অ্যাবন ইয়াং এবং তার বন্ধু তাকে সে হেল্প করলো। ওকে, সঙ্গে না থাকলে জিজ্ঞাসা করবো, প্রয়োজনে রেস্ট দিব। হ্যাঁ, বুঝতে পারছি যে ভেরি গুড, খুব মজার তাই না? আর স্পেশালি আমাদের এই ছবিগুলো দেওয়ার ফলে এটা আরো বেশি মানে সুন্দর হয়েছে, মানে মনে থাকবে। আমরা কিন্তু এই ছবিগুলোকে মনে রাখতে পারবো যে এটা আবহাওয়া, হ্যাঁ এটা হচ্ছে অমুক, এটা অমুক, হারানটা কিন্তু সহজে ভুলবো না আমরা, ওটা কি জিনিস, সেরাগলিও কি জিনিস, ঠিক আছে। এরপর আমরা দেখবো অনাহাল। অনাহাল হচ্ছে তোমার এই যে রাজার বৃদ্ধ বেশ কয়েকটা বউ আছে না, তার বয়স তো 100 বছর। তো 100 বছর তোমার হয়তো বিয়ে করা শুরু করছে 16 বছর থেকে, 20 বছর থেকে। তো অনেকগুলো বউ তোর হয়েছে আর কি পর্যন্ত, তাই না? তুমি দেখলে তো যে একজনের অনেকগুলো ওয়াইফ থাকে, সেই ওয়াইফ গুলোর মধ্যে বৃদ্ধ একজন ওয়াইফ আছে, তার নাম হচ্ছে অনাহাল। অনাহাল হচ্ছে এই সেই অনাহাল। ক্লিয়ার? তো এই অনাহারের সাথে এই যে এই ছেলেটা, এই যে এর নাম হচ্ছে কি অ্যাবুয়ন না, হ্যাঁ অ্যাবুয়ন। এই অ্যাবুয়ন কি করেছে, ওর সাথে প্রেমের ভান করেছে, ছলনা করেছে ওর সাথে, ঠিক আছে। ওর সাথে লাভ মেকিং করেছে এবং লাভ মেকিং করে ওকে ফুসলায়ে জায়গা বের করে ফেলছে, জায়গা বের করছে এবং সেখান থেকে ও ব্যস্ত থাকছে, আর ও ভেঙে দিল। তাছাড়া ও ছিল দায়িত্বে, ও যদি মানে ওই লাভ মেকিং এ ব্যস্ত না থাকতো তাহলে ওই আমাদের পুরনো উপর ঢুকতে পারে না। তো এইটা যখন করলো, তখন ও যখন লাভ মেক করতেছে, এই যে রাজা এতগুলো বউ পালে, তার তো বুদ্ধি কম না, ঠিক আছে। সে কি করেছে, অ্যাবন কিপস অন অফ দ্য কিংস সিনিয়র ওয়াইফস, তার সিনিয়র ওয়াইফ বেশ কয়েকজন আছে, তার মধ্যে একজনকে সে করেছে, রেডি করেছে অনাহাল, বিজি উইথ লাভ মেকিং। ক্লিয়ার? নেক্সট খেয়াল করছি, এই যে আমাদের সেই রাজা, সে কিন্তু বুঝে ফেললো যে তাল মে কুছ কালা হ্যায়। দ্য কিং ক্যাচেস হিম। রাজা তো ঠিক আছে, যাই হোক সে রাজা, এন্ড উরলোকো ফ্লিজ। রাজা ধরলো হচ্ছে একে, আবুয়ানকে, এদিকে উরলোকো পালায়, ঠিক আছে। তো ইমোইন্দা যখন ওর সাথে এই কাজটা করতেছিল, তখন ইমোইন্দা তো বিশ্বাস হারিয়ে ফেললো যে ও তো পালাবে, ওকে তো বিশ্বাস নাই। আর এই সমস্ত রাজা, এই সমস্ত মানুষেরা, রাজা হোক আর যাই হোক, অত্যাচারী, তারা আসলে রাজা হওয়ার যোগ্য না। সে কি করলো, ইমোইন্দাকে বেচে দিল, দাস হিসাবে ইমোইন্দাকে বেচে দিল। ইমোইন্দা সোল্ড ইনটু স্লেভরি বাই দ্য কিং। দেখো কতটা অমানবিক, নিজের স্ত্রীকে কেউ কখনো স্লেভ হিসাবে দিবে? সে যতই অপরাধী হোক, ঠিক আছে। তার মানে এগুলো কিন্তু পুরোপুরি অমানবিক, এগুলো হচ্ছে তোমার কি বলে পাশবিক। তার মানে তার মধ্যে পশুর সাথে কোনো পার্থক্য কিন্তু দেখছি না আমরা। দ্য কিং লেটার ইনফর্মস উরলোকো, পরে আবার ওদের সাথে কথাবার্তা হয় বা সম্পর্কের একটু স্বাভাবিকতা হয়তো আসে যখন, তখন দাদা নাতি কথা বলে, ওকে বলে যে এই ইমোইন্ডাকে ওরা মেরে ফেলেছে এবং অনারেবলি, সম্মানের সাথে, সম্মানের সাথে মেরে ফেলেছে। হ্যাঁ, সম্মানের সাথে মারা যেত। তোমরা জানো যে মৃত্যু তো সম্মানের সাথে করতে হয়, তাই না? একজনকে কেউ হত্যা করছে, হত্যাটা যদি সম্মানের সাথে করে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু অসম্মানের সাথে হত্যা করলে পরে সেটা কিন্তু কষ্টের। হেক্টর যখন মারা যায় অ্যাকিলিসের হাতে, অ্যাকিলিসের হাতে যখন হেক্টর মারা যায়,
অ্যাকিলিসকে হেক্টর অনুরোধ করেছিল যে তুমি কি করবা, তুমি তোমার কাছে অনুরোধ করে তুমি আমার ডেড বডিটা আমার কিলসম্যানকে দিয়ে দিও, আমার আত্মীয়জনকে দিয়ে দিও। কিন্তু অ্যাকিলিস কিন্তু সেই কথা শুনছিল না। অ্যাকিলিস ওর ডেড বডি নিয়ে পুরো ট্রয় নগর করছিল, পুরো ট্রয় নগর ওই যে কি বলে ঘোড়ার গাড়ির পিছনে ঘুরে এনে ওকে টানছিল এবং আরো বেশ কিছু মানে অবমাননা করে বসছিল। আমার কথা বুঝতে পারছো? তার মানে মৃত্যুটা এই সমস্ত মানুষের মৃত্যু যারা ক্যাপটিভ, ক্যাপটিভ তো বলছো বন্দী, ওয়ার ক্যাপটিভ, যুদ্ধ বন্দী যারা, যুদ্ধ বন্দীদের মৃত্যুর সম্মানের কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, মৃত্যুর সম্মানের কোনো গ্যারান্টি নাই। আর মানবতা এই সমস্ত সমস্ত জায়গায় ভুল অর্জিত থাকে, মানবতার কোনো দাম থাকে না। তাহলে আমরা দেখলাম উরুনকো দ্যাট শি হ্যাজ বিন অনারেবলি পুট টু ডেথ, তাকে কি করা হয়েছে, সম্মানের সাথে তাকে মৃত্যুবরণ করানো হয়েছে। এই ঘোষণাটা দিয়ে দিল, কে দিল, রাজা দিল। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখবো যে কোন জায়গায় অ্যাকচুয়ালি আমাদের খানাটা। দেখো এটাকে বলা হয় আইভরি কোস্ট, হ্যাঁ, যে ঘানা, এখানে টোগো, এটা বেনিন, ঠিক আছে, এই সমস্ত দেশগুলো, এটা লাগোস, এটা মানে নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে লাগোস। তো ইন দ্য মিন টাইম এই যে এই জায়গায় এসে, কোন জায়গায় বলতো, ঘানা, আকরা, এই যে আকরা না, এই আকরা অথবা এই যে এই পুরোটা জায়গা জুড়ে কিন্তু ওদের সমুদ্র সৈকত। আমাদের সমুদ্র সৈকত যেমন চিটাগাং থেকে শুরু হয়েছে, মানে টেকনাফ, টেকনাফ থেকে শুরু হয়েছে, টেকনাফ থেকে শুরু হয়ে খুলনা পর্যন্ত চলে আসছে, বাগেরহাট পর্যন্ত চলে আসছে, আসছে না? তো এদের সমুদ্র সৈকত দেখো যে এখান থেকে শুরু করে clear? তো এই সমুদ্র সৈকতের যেটা হলো, সেটা হলো যে তোমরা এই এই জায়গায় গিয়ে ওরা ঘাঁটি গেল, এই জায়গায়, ঠিক আছে, ব্রিটিশরা এই জায়গায় গিয়ে ঘাঁটি গেল না, জাহাজ ঘুরালো, জাহাজ, জাহাজ ঘুরে কেন, ওখানে গিয়ে বলে যে এই তোমাদের এই কার বাড়িতে কি আছে, বুঝো না, ভাঙ্গা চোরা থাকলে বেচার জন্য ফেরিওয়ালা আসে না, বুঝো না, ফেরিওয়ালা আসে না, এসে বলো যে কার বাড়িতে ভাঙ্গা চোরা কি আছে, প্লাস্টিক আছে, এই সমস্ত দ্রব্যগুলো যে নিয়ে যায়। ওই রকমই ওখানে এসে ওরা বলতো যে তারকে দাস দিবা, দাস দাও। বুঝতে পারছো? তার মানে ওদের দেশের মানুষ ওদেরকে বিক্রি করতো, বিশেষ করে বিক্রি করতে হচ্ছে বউদেরকে, কারণ বিয়ে করতো, বিয়ে করতে ওই বউ তো ওর অধিকারে থাকতো, তখন একদিন সে এটা সেটা করে ওই বউটাকে দিয়ে দিত। ঠিক আছে, তখন জাস্ট পুরোপুরি অমানবিক ব্যাপার। এটা দেখো তো কয় পৃষ্ঠা আছে, শেষ শেষ করে শেষ করে শেষ করে দেবো, শেষ করে দেবো। In the meantime, the British come to Coromandel, এই যে কোরামান্ডে, এটা কিন্তু এখন কিন্তু পশ্চিম দিকে আছে, আবার যখন ওদের নিচে মানে দক্ষিণ তাকে উল্টা দিছে, কিন্তু ম্যাপটা উল্টে গেছে। ঠিক আছে, এখানে এসে বললো যে আমাদের ই দাও, স্লেভ দাও আর টাকা নাও, স্লেভ দাও টাকা নাও, স্লেভ দাও টাকা নাও। এই সময় ওই যে বললাম না যে অভিশপ্ত দাদাই এই কাজ করে, ওই নাতিও তো এই কাজ করে, পুরো লোক নিজেও করে, বন্ধু সেট করে। দাদা নাতি বোঝার কথা, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তুমি যদি তোমার বাড়িতে যদি প্রচুর ই থাকে, কি বলে, কৃষি কাজ করো, তুমি প্রচুর আলু হয়, তো ওই আলু যে ঠিক করে রাখা লাগবে, এটা তুমি যেমন জানো, তোমার বাচ্চারও জানতে হবে। তো বাচ্চা জানে না যে কিভাবে আলু ঠিক রাখা লাগবে, কোথায় আলু পচবে, এগুলো সে জানবে না, জানবে। তার মানে ও সব এগুলো ভালো করে জানে, ওদের ব্যবসায়। ঠিক আছে, তো এর মধ্যে ওই ক্যাপ্টেন ওকে বললো, রণবীরকে বললো যে দোস্ত কি খবর আজকে, বুঝ নাই, দেখো নাই এই সমস্ত মানে টাউট বাটপার যারা ফড়িয়া, এদেরকে দেখো না এরা কিভাবে কথা বলে, মনে হয় যে তোমার কত পরিচিত, কত ভালোবাসা, তাছাড়া কি ব্যবসা করতে পারবে? ঠিক আছে, তুমি দেখো যে এমন ভাবে তোমার দিকে তাকিয়ে হাসবে যে আল্লাহ তার এক মনে হয় কতদিনের বন্ধু, আসলে কি তাই? আসলে তাই না। এবং সে ক্যাপ্টেন তার সাথে কি করলো, অনেক বন্ধুত্ব সম্পর্ক করলো, বললো যে এসব দোস্ত আমরা একটু মদ খাই, আজকে মজা করি, জাহাজে আসো। ঠিক আছে, জাহাজে নিয়ে আসলো এই সেই ক্যাপ্টেন।
ঠিক আছে। ক্যাপ্টেন বললো যে আসো, ক্যাপ্টেন তাকে তুলে নিল জাহাজে এবং এই যে এভাবে স্লেভদেরকে নিয়ে যেত, দেখো বললো যে আসো দোস্ত, আসো দোস্ত, আসো, ঠিক আছে। তাদেরকে তুলে নিল, নেওয়ার পরে স্লেভদেরকে আলাদা করে রেখে বলে আসো আমরা মদটাতে খাই। The captain invites the prince and his friends to visit his ship as his guest. Guest হিসেবে আসতে বললো। The captain betrays and surprises them. তাদেরকে বিশ্বাসঘাতকতা করলো এবং তাদেরকে বন্দি করে ফেললো, বললো যে চলো এখন। বুঝো নাই? বাসের কিন্তু এইগুলো এইগুলো করে মাঝে মাঝে। কিছু কিছু লোকজন মনে করে যে ওই বাসের সাথে খারাপ ব্যবহার করে, বাসের চলাচলের সাথে ওরাই বলে যে ভাই কথা বলি ডেকে নিয়ে ও চলে বুঝলে, নিয়ে রওনা দেয়। ও তখন কি সফর করে ব্যবস্থা, ঠিক আছে। তো এইরকম ওকে নিয়ে রওনা দিল। দ্য ক্যাপ্টেন প্রমিসেস উরুনোকো হিজ ফ্রিডম। ক্যাপ্টেন বললো যে হ্যাঁ তোমাকে মুক্তি দিয়ে দেবো। কখন বললো? কারণ উরুনোকো এবং তার বন্ধুরা খাওয়া বন্ধ করে দিল, বুঝছো না? হি ডাজ নট কিপ দিস প্রমিস, সে কিন্তু এই প্রমিস আর রাখলো না। আপন দ্য শিপস অ্যারাইভাল এট সুরিনাম, সুরিনামে পৌঁছানোর পরে ক্যাপ্টেন সেলস ওনাকে বেঁচে দিল। হি ওয়াজ সোল্ড টু এ মাইল্ড ম্যানার্ড অ্যান্ড উইটি ওভারসিয়ার অফ পারহাম প্লান্টেশন। ওভারসিয়ার মানে তোমার হচ্ছে সুপারভাইজার বলে না, দেখাশোনা করে যে, এরকম একজন ভদ্র আচরণ বিশিষ্ট বুদ্ধিদীপ্ত একজন ওভারসিয়ার ছিল পারহাম প্লান্টেশনে। হিজ নেম ইজ মিস্টার ট্রেফ্রি। ট্রেফ্রি, তো মিস্টার ট্রেফ্রি অ্যান্ড উরুনোকো বিকামস ফ্রেন্ডস। এই লোকটা ভদ্র, তো কেনার পর তার সাথে ভালো আচরণ করেছে। তো মিস্টার ট্রেফ্রিকে আমরা দেখছি, ঠিক আছে, বিশাল একটা হাসি দিয়েছে মিস্টার ট্রেফ্রি, ভালো আছে না? এরপরে আমরা দেখা গেল যে বন্ধুত্ব হয়ে গেল দুজনের, মিস্টার ট্রেফ্রির চেহারা একই রকম প্রায়। মিস্টার ট্রেফ্রি এবং উরুনোকোর সাথে বন্ধুত্বের পরে আমাদের চলে আসছে সেই সুন্দর ভদ্র মহিলা যিনি আসলে আমাদের ন্যারেটর, যিনি গল্পটি বলছেন। উনি এই গল্পটি কিভাবে বলছেন এখন, কারণ উনি যেগুলো শুনেছেন অ্যাট দিস পয়েন্ট উরুনোকো মিটস দ্য ন্যারেটর এবং ন্যারেটরের সাথে দেখা হয়ে যায়, দেখা হয় এবং এই ন্যারেটরের সাথে এই কি বলে এই যে এই ভদ্রলোকের নাম কি ট্রেফ্রি, ট্রেফ্রি এর দুজনের ভালো সম্পর্ক, কারণ দুজনে তো তোমার ব্রিটিশ, দুই ব্রিটিশ একসাথে মানে ওদের কাজকর্ম একই সাথে করবে। হ্যাঁ, ট্রেফ্রি ব্রিটিশ, তো ওই যে তোমার ওভারসিয়ার তো। হ্যাঁ, at this point Urunoko meets the narrator. She and Treffry assure the prince, সে বলে প্রিন্সকে, প্রিন্স কথা বলছে উরুনোকোকে বলে that as soon as the Lord Governor উইলোবি arrives in Suriname he will be set free. উইলোবি যখনই সুরিনামে এসে পৌঁছাবে, লর্ড গভর্নর সে যখনই সুরিনামে এসে পৌঁছাবে তখনই তোমাকে মুক্তি দেওয়া হবে, ঠিক আছে। যেগুলো সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত তো রেডিকে দেওয়া যায় না, কারণ হচ্ছে তোমাকে মুক্তি দেওয়া দরকার, কারণ তুমি হচ্ছে এই রাজপুত্র, রাজপুত্রকে কখনো ই করা উচিত, হ্যাঁ তাকে একটু বলে রাখা উচিত। তো উনি আসলে তোমাকে ছেড়ে দেয়া, বিকজ অফ উরুনোকোস হাই সোশ্যাল স্ট্যাটাস, তার উচ্চ সামাজিক মর্যাদার কারণে, সুপেরিয়র এডুকেশন তার মানে উন্নত শিক্ষার জন্য, এক্সিলেন্ট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং অসাধারণ শারীরিক সৌন্দর্যের কারণে উরুনোকো ইজ নেভার সেন্ট টু ওয়ার্ক, তাকে কাজে পাঠানো হতো না, তাকে ক্যাপ্টিভদের যে কাজগুলো করে বন্দীরা করে পাঠানো হতো না। হি রিসাইডস অ্যাওয়ে, সে দূরে থাকতো from other slaves, অন্যান্য দাসদের থেকে, in the plantation house. One day when Urunoko walks with Treffry, ট্রেফ্রির সাথে যে হাঁটছিল, হঠাৎ করে সে চমকে উঠে দেখলো ইমোইটা, ওকে তো সারা জায়গায় করছে, বিক্রি করে দিছে, তাহলে এক জায়গায় করে এক জায়গায় চলে আসছে। এই যে এই ট্রেফ্রির কাছে সে দেখতেছে ইমোইটা পাওয়া গেছে। তো ওরা তো জানতো না যে ইমোইটা ওর সাথে সম্পর্কিত, এটা সে জানতো না। তো উরুনোকো কি আমরা দেখছি আবার সেই উরুনোকো এবং আমাদের সেই ইমোইন্ডা তারা কিন্তু আবার একে অন্যের বাহু ডোরে মিলিত হয়ে গেল, একে অন্যকে পেয়ে গেল, ঠিক আছে। The lovers fall happily into each other's arms. একজন অন্যজনের বাহুর মধ্যে চলে আসলো, and all but instantly marry, এবং দেরি না করে তারা বিয়ে করে ফেললো। শেষের মধ্যে চলে আসে, হ্যাঁ, শেষ করে ফলাইছে। Soon Imoinda becomes pregnant. ঠিক আছে?
Orinoco desperately desires that, এবং যখন বাচ্চাটা হবে তখন কিন্তু Orinoco ভাবছে যে আমার ছেলে সেও স্লেভ হবে, আমি রাজপুত্র আর আমার ছেলেও স্লেভ হবে, ঠিক আছে? তো পাপ তো বাপকে ছাড়ে না, পাপ কি বাপকে ছাড়ে? না। তুমি নিজে স্লেভ বিক্রি করলো, তখন তোমার মনে ছিল না যে এই বাচ্চাগুলো মানুষ, এই লোকগুলো মানুষ, এটা তোমার মনে ছিল না? টুইস্ট। ঠিক আছে? ওর উপর ডেসপারেটলি ডিজায়ার, সে বেপরোয়াভাবে চাইলো যে আমার ছেলে যেন স্লেভ হয়ে জন্মগ্রহণ না করে। যদি জন্মগ্রহণ না করে তাহলে কি করতে হবে? তাহলে ইমোইনটাকে ফ্রি করতে হবে। Clear? জি স্যার। He becomes more concerned about his enslaved status. সে খুবই মানে enslaved status নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল যে আমি তো মানে দাস হয়ে আছি। Jeffrey and the narrator repeated that all will be well when the governor arrives. Jeffrey এবং narrator রিপিট করলো যে সবাই সবকিছু all will be well, সব ঠিক হয়ে যাবে, যে উইলবি যখন আসবে তখন সব ঠিক হয়ে যাবে, এটা ওদেরকে বললো। বন্ধু যে ওরা বন্ধুদের মতোই আচরণ করছে। তো ওকে ভালো রাখার জন্য ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ওই এটাকে কি বলে, অরুণকুকে। ওর ব্রেনে তো অস্থির হয়ে আছে, স্লেভ হয়ে মনটা খারাপ হয়ে আছে, এই জন্য ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, সাধারণত বিভিন্ন ধরনের তোমার দিচ্ছে, রিক্রিয়েশন দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার যে হান্টিং, হান্টিং করতেছে, ওরা যাচ্ছে সবাই হান্টিং করে আসে, শিকার করতেছে, তারপর মাছ ধরতেছে। স্ক্রিনের দিকে তাকাও, জি স্যার, জি স্যার। স্ক্রিনের দিকে তাকাও, মাছ ধরছে, ঠিক আছে, ফিশিং করছে, তারপর গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে, এভাবে ঘুরে ফিরে ওকে মনটা ঠিক করার চেষ্টা করছে। they attempt to divert, তারা কি করলো, তার মনটাকে ঘোরানোর চেষ্টা করলো, and entertain him with hunting, fishing and trip to a native village। এই পর্যন্ত যাবেন, ঘুরে আসা, ভ্রমণ করা। এরপরে প্রচন্ড শক্তিশালী এই পুরনোকো, সে এক হাতে মানে নিজের হাতে অন্য কারো সাহায্য না নিয়ে দুটো বাঘ মেরে ফেললো, বাঘ শিকার। বাঘ শিকার করে ফেললো, এবং বিশাল সাইজের একটা ইল মাছ, সেই ইল মাছটা যখন বড়শিতে আসলো, বড়শিতে আসার পরে ইল মাছটা ধরে গেছে, আটকে গেছে। ইল মাছটা কি করলো, ওকে বিশাল লেজ যেটা বিশাল চাপি মারলো, আঘাত করলো। ওই আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু ও সিপ ছাড়ে নাই। বুঝতে পারছো কথা? তার মানে প্রচন্ড মানসিক শক্তি সম্পন্ন এবং শারীরিক শক্তি সম্পন্ন ক্রিস গেইল। স্মিথ, হ্যাঁ, ঠিক আছে, পোলার। মানে পোলার, পোলার, ঠিক আছে। আরেকজন আছে, ওই গাড়িটার কি নাম? অ্যান্ডার রাসেল আছে। না, রাসেল, রাসেল, হ্যাঁ, রাসেল তো বেশি মানে ওর চেহারাটাই দেখে। কে? কার্লোস। কার্লোস। হ্যাঁ, পুরোটাই ওরা তো অহংকারী সবাই। হ্যাঁ। Orinoco is a champion hunter. Champion hunter. He kills 2 tigers single-handedly. বুঝতে পারলো তো না? He manages to hold onto a fishing rod. Manage মানে পারে, সক্ষম হয়। Fishing rod, বুঝতে পারছি? Even when on ill and ill knocks him unconscious. আমরা তো ইল দেখে আসলাম একটু আগে। মাছ। হ্যাঁ। Although the native village, যদিও আশেপাশের যে গ্রামগুলো আছে তাকে বেশ কিছু মজা দিচ্ছিল, আনন্দ বিনোদন দিচ্ছিল, অ্যাকচুয়ালি এই আনন্দ বিনোদনের বিষয়গুলো ওই এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, ওরা বিভিন্ন উৎসব করছে। এই উৎসবটা দেখানোর উদ্দেশ্য কিন্তু নাটকে কি জানো কি, আপনারা দেখাতে চাইছেন যে ওই এলাকার কালচারটা, ওই কালচারটা দেখানোর জন্য ওদের ওই ওই জায়গায় নিয়ে গেছে। তোমার বিষয় হলো যে নাট্যকার আর গল্পকার সে যেটা দেখাতে চায় সে যে কোনো ভাবে সেটা দেখাবে, যে কোনো ক্যারেক্টারের চোখ দিয়ে সেটা দেখাবে, যেটা বলতে চায় যে কোনো ক্যারেক্টারের মুখ দিয়ে সেটা বলা। এর জন্য তার প্লট খুঁজে বের করতে হবে, সেটিং সেটিকে তৈরি করতে, তাই না? পুরনো কি করলো, সে এসে একজনকে উস্কানি দিল, বলো যে এই সারা জীবন দাস হয়ে থাকবে, রিভোল্ট কর, বিদ্রোহ কর, ঠিক আছে? এবং ও কি করলো, এই সবাইকে এই অন্যকে উত্তেজিত করলো, উত্তেজিত করলো, বিদ্রোহ করা শুরু করলো। এবং বিদ্রোহ করার মুহূর্তে ওই সময় ওদের যে মানে এরা ছিল, পাহারাদাররা ছিল, এরা মদ খেয়ে মানে ড্রাঙ্ক হয়ে পড়েছিল, আর ওরা ওই সময় পালালো সব। They escape on Sunday night when the wives are drunk.
কিন্তু শ্বেতাঙ্গরা হ্যাঁ, ওরা যাওয়ার সময় তো অন্ধকারের মধ্যে যাচ্ছিল, যে অন্ধকারের সাথে যাওয়ার সময় তো তোমার মশাল জ্বালিয়ে যাওয়ার আছে, বুঝছো না? তো মশাল তো তোমার এমনই জিনিস, ঝাড়ুর মতো জিনিস, ওটা পড়ে আর পরে, কি রাস্তায় যায় তো হ্যাঁ, পড়ে যাচ্ছে না, সেই পড়ার যে চিহ্নটা রেখে গেছিল, এবং এর ফলে বিকজ দে হ্যাভ টু বার্ন দ্য ব্রাশ ইন ফ্রন্ট অফ দেম, ঠিক আছে, এর ফলে ওটা রেখে যায় এবং ওই চিহ্নটার জন্য ধরা পড়ে যায়। ওরা ভেবেছিল সাগরের তীরে, যে ওই যে যেখানে সাগর আছে ওদের, ওই সাগরের তীরে যে এই সমস্ত জায়গায় ওরা ঘরটার করে থাকবে, আর চান্স পেলেই ওরা ঘানা চলে যাবে, বুঝছো না, এদিকে থাকবে। The plan is to settle a new community near the shore and find a ship on which to return to Africa. Meanwhile, the narrator flees to safety. ইতিমধ্যে ন্যারেটর কি করলো, সে কিন্তু নিরাপদে চলে আসলো, নিরাপদ জায়গায় চলে আসলো, কারণ ওই জায়গায় বিপজ্জনক জায়গা ছিল, আর বিপজ্জনক নাই কারণ হচ্ছে ওর চলে আসছে আর কি। ওর বাপ নাই, অনিরাপদ ছিল তো সে। বাট ল্যাটার শি গেটস এ ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্ট। সেটা বলে কি হয়, একটা ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট হয়। ফার্স্ট হ্যান্ড মানে কি, সরাসরি যার মুখে শোনা যায়, ঠিক আছে, যে নিজে দেখেছে এমন কারো মুখ থেকে সে গল্প পায়, কি গল্পটা শোনে ফার্স্ট হ্যান্ড, ঠিক আছে। যেমন তোমার যে এই ভদ্রলোককে যে হত্যা করা হলো কমিশনার, যদি তুমি বলো সেটা কিন্তু ফার্স্ট হ্যান্ড, কিন্তু যদি কাজল বলে সেটা কিন্তু ফার্স্ট হ্যান্ড হবে, আমার কথা কি বুঝছো, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। বায়াম, এই যে বায়াম নামের এই ভদ্রলোক, হ্যাঁ, সে ছিল তোমার হচ্ছে এই এখানকার এই যে ডেপুটি গভর্নর বায়াম, মানে ও চলে গেছে, যে বাদ চলে গেছে, পরে এই বায়ামকে নিয়োগ দেওয়া হয়েছে, সে আসছে, নেগোশিয়েটস উইথ অনুপ, অনুপের সাথে নেগোশিয়েট করে যে তুমি ই করো, এই বিদ্রোহ বাদ দাও, বিদ্রোহ বাদ দিয়ে সারেন্ডার করো, আর সারেন্ডার করলে তোমাকে আমরা অ্যামনেস্টি করে দেবো। অ্যামনেস্টি, অ্যামনেস্টি মানে তুমি ক্ষমা, ঠিক আছে, ক্ষমা করো। Once more he assures Ornobo that he and his family will be freed and return to Africa, এবং আবার বলে যে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে এবং তোমরা থানা ফিরে যাবে, একটা ডিল হ্যাঁ, ডিল করো, চুক্তি করো, ঠিক আছে, চুক্তি করলো, এবং বারবার যারা চুক্তি কিন্তু নষ্ট করছে, ধ্বংস করছে। এরপর ওকে চুক্তি, ও যখন ছেড়ে দিল, সারেন্ডার করলো, তখন তাকে চাবুক দিয়ে চাপ করা শুরু করা হলো, ঠিক আছে, তাকে চাবুক দিয়ে চাপকালো এবং মিথ্যা কথা বললো, এবং এই যে মরিচের যে পেস্ট করা আছে না, মরিচের যে মরিচ আছে, সেই মরিচের তরলটা যে এইগুলো ছিল, ঠিক আছে, হ্যাঁ, যে আঘাত, যে ক্ষত ছিল, যেখানে ক্ষত হচ্ছে চাবুক দিয়ে ওই জায়গায় ঢেলে ঢেলে দিল, ঠিক আছে। Bayam actually lies once more to Urunoko and we see that he is whipped. উর্নকোকে চাবুক পরানো হয়েছে brutally. Pepper is poured into his wounds. তার ক্ষতগুলোতে পিপার ঢেলে দেওয়া হয়েছে। As soon as he surrenders. যখন সে সারেন্ডার করে তখন এই কাজটা করে। The frustrated উর্নকো, এই যে হতাশ উর্নকো বুঝতে পারে যে he will never be free. সে কখনো মুক্ত হতে পারবে না, and that his child will be born in captivity. ওকে নিয়ে টেনশন না, ওর টেনশন ওর বাচ্চাকে নিয়ে, যে আমার বাচ্চাটা ক্যাপটিভিটিতে জন্মগ্রহণ করবে, ঠিক আছে। সে তখন ওর বউকে বলে, ইমনটা তুমি এক কাজ করো, তোমাকে আমি মেরে ফেলি, ইমনটাকে মেরে ফেলবে, ইমনটাকে মেরে ফেলবে, এবং বলে যে তুমি, তোমাকে আমি মেরে ফেলবো, মারার পরে তোমার যখন সম্মানজনক মৃত্যু হবে, তারপরে আমি বায়ামকে নিয়ে মেরে ফেলবো, এবং তারপর আমি নিজে, ঠিক আছে। এবার হত্যা করলে বাচ্চারা জন্মগ্রহণ করবে না, তার মানে তাকে স্লেভ হয়ে জন্মগ্রহণ করতে হবে না। এরপরে আমরা বুঝলাম বিষয়টা, নাকি দেখাতে হবে না। সি থ্যাঙ্কস হার হাজব্যান্ড, তখন ওই ইমোইন্ডা বিষয়টা সে মেনে, সে পছন্দ করলো বিষয়টা, থ্যাঙ্ক দিল না, হার হাজব্যান্ড ফর অ্যালাউইং হার টু ডাই উইথ ডিগনিটি, মানে সম্মানের সাথে যে মরবে এই ভরসা তার ছিল না, ঠিক আছে, তাকে হয়তো খারাপ ভাবে মারা হতো, এই জন্য সে বললো ঠিক আছে আমাকে মেরে ফেলতে হবে, এবং মারলো যে খুব বেশি ডেঞ্জারাস, হি কাটস হার থ্রোট এন্ড রিমুভস হার ফেস উইথ হিজ নাইফ, বাট উর্নকো বিকামস প্রস্ট্রেটেড, কিন্তু এই কাজটা করার পরে উর্নকো উপর হয়ে পড়ে যায় উইথ গ্রিফ, মানে এই কাজটা করার পরে, এরকম কাজ করার পরে মানুষ সাধারণ স্বাভাবিক থাকা সম্ভব না,
এবং তার উপরে মনের উপরে এমন চাপ পড়ে এই সিনটা, সে আর তার শক্তি তৈরি হয় না টু অ্যাটাক বায়া, শক্তি নাই। হি সিঙ্কস ইনটু ডিপার ডিপ্রেশন, আরো বেশি হতাশার মধ্যে তৈরি হয়। আগে তো কি হতাশা ছিল, এখন মনে হচ্ছে বউ তো মরে গেল, বাচ্চাই তো মরে গেল, তাহলে আমি কার জন্য কি করছি, আমি কি করলাম, আর আমি কার জন্য কি করছি, ঠিক আছে। হি সিঙ্কস ডিপার ইনটু ডিপ্রেশন, সে আরো গভীর হতাশায় পড়ে গেল। হি ওয়েটস ফর 8 days নেক্সট টু দ্য বডি অফ হিজ ডেড ওয়াইফ। দ্য স্টেন্স ফ্রম দ্য ডেড বডি, ডেড বডি থেকে যখন দুর্গন্ধ বের হয়ে আসলো, তখন বায়ামের লোকেরা ওই জায়গায় আসলো, এসে বুঝতে পারলো যে ও এই কাজটা করেছে। তখন ওরা ওকে হত্যা করলো। বায়াম ইমিডিয়েটলি সেট অ্যাবাউট কিলিং হিম, ওকে হত্যা করতে শুরু করলো। এবং ওকে বিভিন্ন সময়ে হত্যা করলো, অনেক সময় হত্যা করলো। আর এই সময় সে হাতে পাইপ সিগারেট খাচ্ছিল, সেই সিগারেট ধরালো এবং বললো আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, সিগারেট খাই। এবং সে সিগারেট খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, খাচ্ছে আর তার শরীরটা কাটতেছে এবং সেই কাটা মানে সে সহ্য করতেছে চুপচাপ, তার শরীর কাটতেছে আগের পরে, ঠিক আছে। Finally, Unogo stands unmoved, smoking his pipe while they chop off his nose, ears, and one leg. এভাবে যখন then he falls down dead, মরে যায়, and they quarter his body, চার টুকরা করে, before disposing of it, ফেলে দেওয়ার আগে। ওকে, এখানে শেষ করলাম আমাদের এই পূর্ণকোর সামারিটা। তো আমরা জানি যে সামারিটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়েরই, আর এই সামারিটা পড়ার পরে আমরা যে কোনো প্রশ্ন সহজেই বুঝতে পারবো। আর প্রশ্ন পড়ার সময় আমরা আরো বেশ কিছু তথ্য আমাদের জানা হবে, আর সেটা তখন কি বোঝায়? অ্যাডেড হবে, সাপ্লিমেন্ট হবে। হ্যাঁ, মারা গেল আসলে মারাই তো যাবে, এখানে তোমার এই মারা গেছে যে বিষয়টা, এটাই তো এই নাটক তো এই জন্যই বিখ্যাত, যে বেঁচে যেতে হলে বিখ্যাত হতো। হ্যাঁ, তোমার এই ট্রাজেডিটাই হচ্ছে বিখ্যাত, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম, তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ক্লাসে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে হয়তো বড় প্রশ্ন অথবা ডিপ কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবার সাথে আবার দেখা হবে। ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, এটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হোয়াইট বোর্ড পেজটি অবশ্যই লাইক করবেন, কারণ এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের জন্য। দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।